বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৩ রোগীর অবস্থা উন্নতির দিকে, পর্যায়ক্রমে ফেরত পাঠানো হবে বাড়ি। মাইলস্টোনের বিধ্বস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। দলের আয় ১৫ কোটি ৬৬ লাখের কাছাকাছি, ব্যয় ৪ কোটি ৮০ লাখের বেশি। রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐকমত্য কমিশনের বৈঠক। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার ও পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নিয়ে হবে আলোচনা। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২৩ জনের অবস্থা উন্নতির দিকে। আগামী কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে তাদের বাড়ি ফেরত পাঠানো হবে। শনিবার সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়, এখনও ৪ রোগীর অবস্থা সংকটাপন্ন, গুরুতর অবস্থায় রয়েছেন ৯ জন। অবশ্য সুখবরও দেন চিকিৎসকরা। সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছে মাইলস্টোন স্কুলের ২ শিক্ষার্থী আয়মান ও রাফিসা। শনিবার বিকেলেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জন রোগী রয়েছে। গতকালও না ফেরার দেশে পাড়ি জমান ২ জন। এদের একজন ৭ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, অপরজন স্কুলের স্টাফ মাসুমা। উত্তরা ১২ নম্বর সেক্টরে জানাজা শেষে সেখানেই দাফন করা হয় শিশু জারিফকে। স্বাস্থ্য বিভাগের হিসেবে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জন। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। যাচ্ছি তার কাছে। মিসবা, একটু জানতে চাই, আশঙ্কামুক্ত কি কেউ আজকে বাড়ি ফিরেছে কিনা, সেই সুখবর দিতে পারেন কিনা, আর নতুন কি তথ্য আছে বার্ন ইনস্টিটিউটের? বার্ন ইনস্টিটিউটের নতুন তথ্য বলতে এই মুহূর্তে এই বার্ন ইনস্টিটিউট যিনি পরিচালক, তার কক্ষে চিকিৎসক, যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং যারা এই মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত, তাদেরকে যারা চিকিৎসা দিচ্ছেন, সবাই মিলিয়ে একটা বৈঠকে বসেছেন এবং সেখানে চীন, সিঙ্গাপুর এবং ভারতের চিকিৎসকরাও উপস্থিত আছেন। অর্থাৎ এখন যারা ভর্তি আছেন সেই সব রোগীদের কী অবস্থা, পরবর্তী কী করণীয় এবং চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, সব মিলিয়ে সেখানে নিশ্চয়ই কোনো একটা আলোচনা হচ্ছে। এরপরে সেটি আসলে রোগীদেরকে, অর্থাৎ তারা তারপরে রোগীদেরকে ভিজিট করবেন। এরপরে পরবর্তী যে নির্দেশনা বা প্রেসক্রাইব করার যে বিষয়টি, সেটি তারা করবেন। এরপরে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে প্রতিদিন একবার কথা বলা হয়, সেটি হয়তো তখন আমরা বাকি সব তথ্য জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে ২৩ জন, তাদের অবস্থা বলা চলে যে উন্নতির দিকে, আর ৯ জনের অবস্থা গুরুতর, ৪ জনের অবস্থা বেশি গুরুতর, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। মূলত এই ৪ জনকে নিয়ে শঙ্কা। তাদের এক অভিভাবকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন ছোট্ট বাচ্চা, অর্থাৎ ৯ বছরের সন্তান সেখানে ভর্তি আছে এবং যারাই এখানে ভর্তি আছে সবার ক্ষেত্রে আসলে যেহেতু তারা সবাই শিশু, বাসায় ফিরে যাবার, পরিবার সদস্যদের সঙ্গে দেখা হলে সেখানে সেই বিষয়টিকে আসলে পরিবার নিতে পারছে না। অর্থাৎ সেই ছোট্ট বাচ্চাগুলোকে আইসিইউতে রাখা কিংবা এইচডিইউতে বা দগ্ধ শরীরের যে যন্ত্রণা, সেটা সহ্য করা অনেকটা কঠিন। সব মিলিয়ে এখন পর্যন্ত যে ২৩ জন সংখ্যাটি, সেটি আসলে একটু আশাব্যঞ্জক। তাদের অবস্থা উন্নতি হচ্ছে এবং অন্যান্য যারা আছেন তাদের অবস্থাও খানিক উন্নতি হচ্ছে। আর যেহেতু এখানে বাংলাদেশের চিকিৎসক এবং ৩টি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরো বিষয়টির দেখভাল করছেন, তারা নিশ্চয়ই বৈঠকে বসেছেন। আপনি যেমনটি জানালেন, পরবর্তী সংবাদে আমরা বিস্তারিত নিশ্চয়ই বৈঠকের বিষয়ে জানতে পারবো। আপনাকে ধন্যবাদ মিসবা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত ভবন থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। তাছাড়া বিধ্বস্ত যুদ্ধ বিমানের কোনো অংশ পাওয়া যায় কিনা সেটাও তল্লাশি করছেন বাহিনীর সদস্যরা। স্কুলের সহকারী ও কর্মচারীরা পোড়া ভবন থেকে সরাচ্ছেন যাবতীয় সরঞ্জাম। তবে সবকিছুই সংরক্ষণ করা হচ্ছে। তদন্ত কাজে এগুলো আলামত হিসেবে কাজে লাগবে। এদিকে অক্ষত শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা উপক্রম, যে কাজে সহায়তা করছেন শিক্ষকরাও। আজও স্কুল গেটের সামনে ভিড়
করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মূলত কবে নাগাদ একাডেমিক কার্যক্রম শুরু হবে সেটা জানাই তাদের লক্ষ্য। পাশাপাশি স্মরণ করছেন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বন্ধু সহপাঠীদের। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। অবশ্য কোনোভাবেই ট্রমা থেকে বের হতে পারছেন না তারা। রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আমাদের এই অফিস সামনে যেতেছি, এখানে প্রচন্ড একটা শব্দ হলো। শব্দতে মনে হলো যে আমাদের এখানে একটা কিছু হয়েছে। আমরা সবাই নামাজ ছেড়ে দিলাম। নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে শুনলাম যে এই ঘটনা। এখানে এসে আসলে যে শিক্ষার্থীদের কি অবস্থা হয়েছে এটা আমি অনেকটা অনুভব করতে পারতেছি। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদেরও দেখার ইচ্ছা ছিল, বাসা থেকে পারমিশন নিয়ে রাত্রে লঞ্চে করে চলে আসছি এত দূর থেকে। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে মাইলস্টোন স্কুলে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানতে চাই যে বিমান বাহিনীর আলামত সংগ্রহের কাজ চলছিল, আপনি আগের সংবাদে যেমনটা জানাচ্ছিলেন, একটু জানতে চাই সেই অবস্থা এখন কি অবস্থা রয়েছে, সেই তথ্যগুলোও জানতে চাই। ন্যান্সি, এটি আসলে তাদের তদন্তের একটা অংশ এবং সে কারণেই বিমান বাহিনীর সদস্যরা বিধ্বস্ত ভবনটির ভেতরে বিমানের যে সমস্ত আলামত আছে সেই কংক্রিটগুলো, সেই বিমানের যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল পুরো বিধ্বস্ত ভবনটিতে, সেটি কিন্তু সংগ্রহের কাজটি চলছে। মেটাল ডিটেক্টর দিয়ে বিমান বাহিনীর সদস্যরা এই কাজটি কিন্তু শুরু করেছে, ঘণ্টাখানেক আগে সেটি চলছে এবং এই প্রক্রিয়াটি শেষের পরেই কিন্তু আসলে এই ভবনটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবন, হায়দার আলী ভবন, এই ভবনটি স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং তারপরে আমরা যতটা জানতে পেরেছি যে বিমান বাহিনীর কার্যক্রম শেষ হবার পর এই ভবনের সংস্কার কাজ শুরু হবে এবং এর মধ্যে আপনি জানেন যে ছুটি কিন্তু বাড়িয়েছে এবং সে সোমবার মানে কালকের পরে স্কুল খোলার তারিখ কিন্তু ঘোষণা হতে পারে এবং সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই ভবনটিতে যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো অন্যত্র ভবনে হবে এবং আপনি জানেন যে বিশাল স্কুল, অনেকগুলো ভবন, সেক্ষেত্রে পাঠদানে তাদের কোনো সমস্যা হবে না বলে আমরা জানতে পেরেছি। এখন যে প্রক্রিয়াটি দেখছি যে এখানে শিক্ষার্থীরাও আছেন, অভিভাবকরাও আছেন এবং সেই সাথে উৎসুক জনতাও কিন্তু এখন এই স্কুলের যে গেট আছে সেই গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তারাও উদ্গ্রীব আছে এই কারণে যে এরকম ঘটনা তো বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি, যে একটি যুদ্ধ বিমান সেটি স্কুল ভবনের উপর আশ্রে পড়া, বহু শিশুর প্রাণ যাওয়া, আসলে এই কারণে তারা ব্যথিত এবং সে কারণেই তারা আসছেন। ন্যান্সি, রাব্বি, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। নগরীর কাতালগঞ্জ, ওয়াসা, জিএসসি সহ বেশ কিছু নিচু এলাকায় জমে যায় পানি। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দেখা দেয় যানবাহন সংকট। অনেকে রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। সিটি কর্তৃপক্ষের দাবি, প্রকল্পের কাজ চলায় এবার আগের মতো স্থায়ী হয়নি জলাবদ্ধতা। ঘণ্টাখানেকের মধ্যেই নেমে গেছে পানি। তবে নিম্নচাপের কারণে সাগর ফুঁসে আছে, তাই নিম্নাঞ্চলে ঢুকছে জোয়ারের পানি। পানি উঠতেছে, আমাদের তো কষ্ট হবে। আমাদের কষ্ট আজকে দীর্ঘ 18-19 বছর ধরে হইতেছে। ড্রেনেজ অবস্থা মনে এখনো হয় নাই, সেই জন্যই এই অবস্থা হয়ে গেছে, আজকে পানি জ্যাম হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন দেখা উচিত যে আসলে অল্পর কারণে হয়তো মানুষ এতগুলো দুর্ভোগ পাচ্ছে, সেটার কারণ খুঁজে বের করা উচিত সিটি কর্পোরেশনকে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বৈঠকের শুরুতে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না।
এগুলি আলাদা আলাদাভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছেন ঐকমত্য সবগুলো সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। আর বাকিগুলো আপনারা জানেন, আপনারা কি কি বিষয় একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন, সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই যাতে করে, কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ কথা বলছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। দুদিনের ভাঙনে লণ্ডভণ্ড পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত মেরিন ড্রাইভের বিভিন্ন অংশ ভেসে গেছে। ঝুঁকিতে অর্ধেকেরও বেশি অংশ। বিপাকে পড়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর দুর্বল অবকাঠামোকে দুষছেন অনেকে। উদ্বোধনের আগেই দ্বিতীয় দফায় ভাঙতে শুরু করেছে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়ক। সাগরের নিম্নচাপের প্রভাব আর অমাবস্যার জোয়ারের পানি উপকূলে আছড়ে পড়ছে জলোচ্ছ্বাস। গত 2 দিনে 2 কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। 2024 সালে 4 কোটি 86 লাখ টাকা ব্যয় পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে 2 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের কোনো তারিখ দেয়নি কর্তৃপক্ষ। তার আগেই গত 29 মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে প্রথমবার সড়কের কিছু অংশ ভেঙে যায়। 2 মাসের ব্যবধানে আবারও ধসে গেল সড়ক। এবার শুধু মেরিন ড্রাইভ নয়, ভেঙেছে সড়ক রক্ষায় নির্মিত গাইড ওয়াল এবং ওয়াকওয়ে। এরকম ভাঙাচোরা অবস্থা, চলাফেরার খুব মুশকিল। তারপরে ওদিকে কিছু কাজ দেখলাম হয়েও হচ্ছে না। বেরিবাদ বাদ দিছে, এই বাদ আমার মনে হয় যে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। কাজের জন্য যা হাইটে দেখলাম অনেক জায়গায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ফিশ ফ্রাই মার্কেট আছে, এখানে আসতে পারতো সহজেই, যে আপনারা দেখছেন। তো রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে এখন অনেক কষ্ট, মানুষ আসতে পারে না, এদিক দিয়ে কাদা। সবচেয়ে বিপাকে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঢেউয়ের তোড়ে ভেসে যায় শুটকি মার্কেটের দোকানের বিভিন্ন সামগ্রী। স্থানীয়রা বলছেন, দফায় দফায় ভাঙনে কমছে পর্যটকদের আনাগোনা। অপরিকল্পিত কাজ আর দুর্বল অবকাঠামোকে দায়ী করছেন অনেকে। সঠিক প্রোটোকল না দেওয়ার কারণে এই রাস্তাটা অবহেলিত হওয়ার কারণে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। পানির স্রোতটা যখন বাড়ে তখন পানিটা ভিতরে উঠে পানির সাথে বালুটা নিয়ে যায়, আর বালুটা নিয়ে গেলেই জাস্ট গাছপালা যাই যায় থাক, স্থাপনা বাড়িঘর ওগুলো আস্তে আস্তে পড়ে যায়। প্রাকৃতিক বাঁধ বা বেষ্টনীর অভাব, মেরিন ড্রাইভের দুর্বল গঠন বা অপরিকল্পিত নির্মাণ, বালি ক্ষয়, অপরিকল্পিত পর্যটন ও নির্মাণ। কুয়াকাটা সৈকত রক্ষায় 500 কোটি টাকার একটি টেকসই প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। সেটি হাতে পেলেই সৈকত সুরক্ষিত করা যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রকল্পটি যদি আমরা পাই তাহলে এর স্থায়ী যে সি বিচ প্রোটেকশন সেটি হবে। আমাদের পশ্চিম পাশে যেভাবে ব্লক প্রোটেকশন আছে, এই রাস্তা কিন্তু ভাঙছে না বা এটা দীর্ঘদিন থাকবে বলা যায়। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে সাগরকন্যা কুয়াকাটায়। স্থানীয়দের আয় রোজগারের সিংহভাগই পর্যটন নির্ভর। 18 কিলোমিটার সৈকতের ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জানাবো দেশের বাইরের খবর। আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ জব্দ করেছে ইসরায়েল। আটক করেছে আল জাজিরার 2 সাংবাদিক সহ জাহাজে থাকা 21 মানবাধিকার কর্মীকে। ফ্রিডম ফ্লোটিলার এক বিবৃতিতে বলা হয়, শনিবার গাজা থেকে 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল তাদের জাহাজ হান্ডালা। লাইভ স্ট্রিমের মাধ্যমে অবস্থান জানাচ্ছিলেন মানবাধিকার কর্মীরা। রাত 11:15টার দিকে নৌযানটি জব্দ করে ইসরায়েলি সেনারা। বিচ্ছিন্ন করে যোগাযোগ। জাহাজ আটকের কথা স্বীকার করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স বার্তায় জানায়, গাজার সমুদ্র সীমায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় নৌযানটি আটক করা হয়েছে। তাদের দাবি, যাত্রীরা সবাই নিরাপদেই আছেন। 12 জুন গাজার পথে থাকা ফ্রিডম ফ্লোটিলার আরেকটি জাহাজ জব্দ করেছিল ইসরায়েল। আলোচিত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন ওই মিশনে।
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় বহু মানুষ। জিম্মিদের ছবি আর প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেয় জিম্মিদের পরিবার সদস্যরা। গাজায় দ্রুত পূর্ণাঙ্গ চুক্তির জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রশাসনকে তাগিদ দেন তারা। অবিলম্বে গাজায় যুদ্ধের অবসান এবং জিম্মিদের ফেরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে প্রধান সড়কগুলোতেও। বন্দি মুক্তির দাবিতে ২১ মাস ধরে প্রতি সপ্তাহে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। এখনও হামাসের কাছে জিম্মি ৫৮ ইসরায়েলি, ধারণা করা হয় অর্ধেকের বেশি মারা গেছেন। যুক্তরাষ্ট্রে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি বিমান। শনিবার ডেনভার ইন্টারন্যাশনাল বিমানবন্দরে উড্ডয়নের সময় ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে থেমে যেতে বাধ্য হয় আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় বোয়িং 737 MAX 8 মডেলের বিমানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে যাত্রীদের স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামানো হয়। বিমানের ১৭৩ যাত্রী ও ৬ ক্রুর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে বিএনপি। সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে এই হিসাব জমা দেন। বিএনপি জানায় দলের আয় ১৫,৬৫,৮৪,৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪,৮০,৪,৮২৩ টাকা। আর উদ্বৃত্ত আছে 10,85,90,019 টাকা। এর আগে গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, নিবন্ধিত দলগুলোর কাছে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধিত স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি। বাকি ৫০টি দল পেয়েছে এই চিঠি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই অনুযায়ী পরপর ৩ বছর আয় ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান, ব্যাংক হতে অর্জিত সুদ, এটা হচ্ছে আমাদের সোর্স, আমাদের আয়ের সোর্স। আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা বাবদ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল ও অফিসিয়াল বিভিন্ন খরচ বাবদ। রাজনৈতিক গুম, গণগ্রেফতার, খুন ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য নিত্যদিনের ঘটনা। ছাত্র শিক্ষক কেউ তাদের নির্যাতন থেকে বাদ যায়নি, একথা জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, ন্যায় বিচারের জন্য আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন দরকার। জুলাই শহীদদের বিচার হবেই, এটা নিয়ে তরুণদের সরব থাকার আহ্বান জানান তিনি। এ সময় আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভারত স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে রাখতে চায়, কিন্তু ৯০% মুসলিম দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না। Where democracy is not just electoral but ethical, where no child grows up afraid to speak their mind, where no mother buries her son for daring to dream. In the case of the foreign policy paradigm in regards to Bangladesh, there is no difference between BJP and Congress. We have to understand that thing very clearly. দেশের বাইরের একটি খবর জানাবো। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। গাজায় গণহত্যা বন্ধে মুসলিম বিশ্ব চুপ থাকলেও সরব কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ইসরায়েলে কয়লা রপ্তানি পুরোপুরি বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এতে নিজস্ব অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও গণহত্যার অংশীদার হতে চান না তিনি।
প্রায় 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দুর্ভিক্ষ আর অনাহারে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে উপত্যকাটির বহু শিশু ও সাধারণ মানুষ। বর্বরতার মাত্রা ছাড়িয়ে ত্রাণকেন্দ্রে অসহায় মানুষদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। নির্মম এই অত্যাচার আর গণহত্যার পরেও পশ্চিমাদের খুশি রাখতে নীরব ভূমিকায় দেখা যাচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলোকে। ছোটখাটো নিন্দা জানানো ছাড়া বাস্তবে কোনো কড়া পদক্ষেপ নেই আরব দেশগুলোর। গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে বেশিরভাগ দেশই যখন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তখন সেখানে ব্যতিক্রম কলম্বিয়া। ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। গণহত্যাকারী দেশ আখ্যা দিয়ে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ করেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলে 1 টন কয়লা পাঠানো হবে না। আমি কলম্বিয়ার সকল নিরাপত্তা বাহিনীর প্রধানকে সাবধান করছি এই ইস্যুতে। মনে রাখবেন, এটা আমার নির্দেশ। ইসরায়েল যতদিন নিরীহ মানুষের উপর বোমা ফেলবে, শত শত মানুষকে হত্যা করবে, ততদিন ইসরায়েল কলম্বিয়া থেকে কয়লা পাবে না। আমরা গণহত্যার অংশীদার হতে চাই না। প্রায় 1 বছর আগে ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধে সরকারি নির্দেশ জারি করে পেত্রো সরকার। তবে এ নির্দেশ অমান্য করে অবৈধভাবে কয়লা রপ্তানি চালু রেখেছে তার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন এই নেতা। প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে নাখোশ লাতিন আমেরিকার বড় বড় সব বহুজাতিক কয়লা কোম্পানি। ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটির কয়লা খাত। কলম্বিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এ রপ্তানি পণ্যটি ক্ষতির মুখে পড়লেও ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ইসরায়েলের কয়লা চাহিদার প্রায় 60% পূরণ হয় কলম্বিয়া থেকে কয়লা আমদানির মাধ্যমে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।